1974 সাল আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে একটা গোপন বৈঠক হলো। কোনো প্রেস কনফারেন্স নেই, কোনো সংবাদ মাধ্যম জানে না। সেই বৈঠকে যে চুক্তি হলো সেটা পরের 50 বছর ধরে পৃথিবীর প্রতিটা দেশের অর্থনীতিকে, প্রতিটা যুদ্ধকে, প্রতিটা কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে আসছে। আপনি হয়তো এই চুক্তির নাম কখনো শোনেননি, কিন্তু আপনি প্রতিদিন এর প্রভাব অনুভব করেছেন। পেট্রোলের দামে, ডলারের দামে, এমনকি আপনার বাজারে শাকসবজির দামেও। এই চুক্তির নাম পেট্রো ডলার চুক্তি। আর আজকে আমি আপনাকে বলবো এই সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে এটা তৈরি হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এটা না বুঝলে আন্তর্জাতিক রাজনীতির এক বর্ণ বোঝা সম্ভব না। পেট্রো ডলারকে বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে তেল এত গুরুত্বপূর্ণ কেন। তেল মানে শুধু গাড়ির ট্যাঙ্কে যে জিনিসটা ঢালা হয় সেটা না। তেল হলো আমাদের পুরো আধুনিক সভ্যতার মেরুদণ্ড। একটু ভাবুন, আপনি সকালে উঠে যে প্লাস্টিকের বোতলে জল খান সেটা তৈরি হয় পেট্রোলিয়াম থেকে। আপনার খাবার যে সার দিয়ে ফলানো হয়েছে সেই সারও তৈরি হয় তেল থেকে। যে জাহাজ করে পণ্য দেশ থেকে দেশ যায়, যে বিমানে মানুষ ওড়ে, যে কারখানায় আপনার স্মার্টফোন তৈরি হয়, সবকিছুতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেলের ব্যবহার আছে। তেল ছাড়া আধুনিক পৃথিবী একদিনও চলতে পারবে না। আর যেহেতু সব দেশ তেল নিজে উৎপাদন করতে পারে না, তাই একটা বিশাল আন্তর্জাতিক তেলের বাজার তৈরি হয়েছে। সৌদি আরব প্রচুর তেল তোলে, জাপান প্রায় কিছুই তোলে না, কিন্তু জাপানের দরকার আছে তেলের। ভারতও তেল তোলে, কিন্তু যতটুকু দরকার তার চেয়ে অনেক কম, তাই কেনা বেচা চলে। কিন্তু প্রশ্ন হলো, এই কেনা বেচা কোন মুদ্রায় হয়? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে পেট্রো ডলারের জন্ম। 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু মিত্রপক্ষ জিতবে এটা প্রায় নিশ্চিত। ইউরোপ তখন ধ্বংসস্তূপ। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি সবার অর্থনীতি বিধ্বস্ত, কিন্তু আটলান্টিকের ওপারে আমেরিকা একেবারে অক্ষত। তাদের কারখানা চলছে, অর্থনীতি শক্তিশালী, সোনার মজুদ পৃথিবীর সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে 44টি দেশ একত্রিত হলো আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ব্রেটন উডস নামের এক জায়গায়। সেখানে সিদ্ধান্ত হলো এখন থেকে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলার হবে কেন্দ্রীয় মুদ্রা। অন্য দেশের মুদ্রাগুলো ডলারের সাথে যুক্ত থাকবে, আর ডলার যুক্ত থাকবে সোনার সাথে। এটা ছিল একটা দুর্দান্ত ব্যবস্থা। সবাই জানতো ডলার মানে মজবুত, ডলারের পেছনে সোনা আছে। তাই ডলার হয়ে উঠল বিশ্বের রিজার্ভ কারেন্সি, মানে সব দেশ তাদের ব্যাংকে ডলার জমিয়ে রাখতে শুরু করলো। কিন্তু এই সিস্টেম বেশি দিন টিকলো না। 1971 সাল, আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে বিশাল টাকা খরচ করেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। ইউরোপের দেশগুলো তাদের হাতে থাকা ডলার দিয়ে সোনা কিনতে শুরু করলো আমেরিকার কাছ থেকে, কারণ তারা ডলারের ভবিষ্যতে আস্থা হারাচ্ছিল। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন একদিন হঠাৎ ঘোষণা করলেন ডলার আর সোনার সাথে যুক্ত থাকবে না। এটাই ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। এই ঘোষণায় পৃথিবী একটু নড়ে উঠল, কারণ এখন ডলারের পেছনে সোনা নেই, শুধু আমেরিকা সরকারের কথা আর দেশটার অর্থনৈতিক শক্তির উপর আস্থা। এই ধরনের মুদ্রাকে বলে ফিয়েট কারেন্সি। কিন্তু ডলার তবুও সেরা ছিল, কারণ আমেরিকার অর্থনীতি ছিল পৃথিবীর বৃহত্তম এবং ইতিমধ্যে বেশিরভাগ আন্তর্জাতিক লেনদেন ডলারে হচ্ছিল। কিন্তু সোনার সমর্থন ছাড়া ডলার কতটা শক্তিশালী থাকবে সেই প্রশ্নটা থেকেই গেল। আর এই প্রশ্নের উত্তর এলো মাত্র 2 বছর পরে, এক অপ্রত্যাশিত পথে। 1973 সালে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ বাঁধল। আমেরিকা ইসরায়েলকে সমর্থন করল। এতে ক্ষুব্ধ হয়ে আরব তেল উৎপাদনকারী দেশগুলো একজোট হয়ে ওপেক ঘোষণা করল তারা আমেরিকা এবং ইসরায়েল সমর্থক দেশগুলোকে তেল বেচবে না। ফল, তেলের দাম রাতারাতি 4 গুণ হয়ে গেল। আমেরিকায় গ্যাস স্টেশনে লম্বা লাইন, কারখানা বন্ধ হতে লাগলো, মুদ্রাস্ফীতি আকাশ ছুঁল। আমেরিকা বুঝলো শুধু সামরিক শক্তি দিয়ে দুনিয়া চলে না, তেলের উপর নিয়ন্ত্রণ না থাকলে পুরো অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। এই সংকটের মাঝে আমেরিকান কূটনীতিকরা সৌদি আরবের সাথে সেই ঐতিহাসিক গোপন চুক্তিতে পৌঁছলো, যার কথা আমি একদম শুরুতেই বলেছিলাম। চুক্তিটা ছিল সহজ, কিন্তু তার প্রভাব ছিল অসীম। সৌদি আরব রাজি হলো। তারা তাদের সব তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। বিনিময়ে আমেরিকার প্রতিশ্রুতি দিল সৌদি রাজ পরিবারকে সামরিক সুরক্ষা দেবে, অস্ত্র দেবে এবং রাজনৈতিকভাবে পাশে থাকবে। সৌদি আরব যেহেতু তখন পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদক, তাই বাকি ওপেক দেশগুলো একে একে এই ব্যবস্থায় যোগ দিল। এই চুক্তিই হলো পেট্রো ডলার সিস্টেম। এখন ভাবুন, এর মানে কি দাঁড়ালো? যদি দুনিয়ার প্রায় সব তেল শুধু ডলারে কেনা যায়, তাহলে যে দেশকে তেল কিনতে হবে তাকে আগে ডলার জোগাড় করতে হবে। জাপানকে ডলার জোগাড় করতে হবে, ভারতকেও ডলার জোগাড় করতে হবে, চীনকেও ডলার জোগাড় করতে হবে, আর জার্মানিকেও তাই। তার মানে পৃথিবীর প্রতিটা দেশ ডলারের ক্রেতা হয়ে গেল, আর এই চাহিদায় ডলারকে করে তুলল অপরাজেয়।
এই সিস্টেম থেকে আমেরিকার সুবিধাগুলো বুঝলে মাথা ঘুরে যাবে। 1, সব দেশের ডলার দরকার, তাই ডলারের চাহিদা কখনো কমে না। যত বেশি চাহিদা, মুদ্রা তত মজবুত। 2, যখন সারা বিশ্ব ডলারে বিনিয়োগ করছে তখন আমেরিকান সরকারি বন্ডের চাহিদা বেশি থাকে। বন্ডের চাহিদা বেশি মানে সুদের হার কম, তাই আমেরিকা কম সুদে বিশাল পরিমাণ ঋণ নিতে পারে, অন্য কোনো দেশ এটা পারে না। 3, যেহেতু বেশিরভাগ আন্তর্জাতিক লেনদেন ডলারে হয় এবং মার্কিন ব্যাংক ব্যবস্থার মধ্যে দিয়ে যায়, তাই আমেরিকা চাইলে যে কোনো দেশকে এই সিস্টেম থেকে কেটে দিতে পারে। ইরান, রাশিয়া, কিউবা এই দেশগুলোর বিরুদ্ধে আমেরিকার স্যাংশন আসলে এই ডলার নির্ভর বিশ্ব ব্যবস্থাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা। সহজ ভাষায় বললে পেট্রোডলার সিস্টেমে আমেরিকাকে বিশ্বের একমাত্র দেশ বানিয়ে দিয়েছে যে কার্যত সীমাহীন ক্ষমতায় নিজের মুদ্রা ছাপতে পারে, ধার করতে পারে এবং আর্থিকভাবে অন্য দেশকে শাস্তিও দিতে পারে। এখন প্রশ্ন হলো, সৌদি আরব বা কুয়েত এত ডলার পেয়ে কি করে? এই টাকা তারা তোষকের নিচে রাখে না, তারা বিনিয়োগ করে। এই প্রক্রিয়াকে বলে পেট্রোডলার রিসাইক্লিং। আমেরিকার সরকারি বন্ড কেনে, আমেরিকার বড় কোম্পানিতে শেয়ার কেনে, আমেরিকার রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। নিউ ইয়র্কের আকাশচুম্বী বিল্ডিং থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বড় ব্যাংক, সৌদি আরবের বিনিয়োগ সর্বত্র। এতে কি হয়? ডলার আবার আমেরিকার অর্থনীতিতে ফিরে আসে, একটা চক্র তৈরি হয়। দেশগুলো ডলার দিয়ে তেল কেনে, তেল উৎপাদনকারী দেশ আবার ডলার পায়, তারা সেই ডলার আমেরিকায় বিনিয়োগ করে। আমেরিকার বাজার মজবুত থাকে, সবাই আরো বেশি ডলার চায়। এটা যেন এক অদৃশ্য ইঞ্জিন, যেটা 50 বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়নি। এতক্ষণ নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসছে, যদি এই সিস্টেম শুধু আমেরিকার জন্যই ভালো হয় তাহলে বাকি দেশগুলো মেনে নিচ্ছে কেন? কেউ কি এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না? হ্যাঁ, চেষ্টা হচ্ছে, সেটা বেশ জোরে সোরেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা স্যাংশনে পড়ে ডলারের বাইরে যেতে বাধ্য হয়েছে। এখন চীনের সাথে রাশিয়ার তেলের ব্যবসা হচ্ছে রুবেল ও ইউয়ানে। চীন তার তেল আমদানির একটা বড় অংশ এখন ইউয়ানে করছে এবং সাংহাই এনার্জি এক্সচেঞ্জে পেট্রো ইউয়ান চালু করেছে। ব্রিক্স নেশনগুলো ডলারের বিকল্প মুদ্রা তৈরির কথা বলছে। তাহলে কি পেট্রোডলার শেষ হয়ে যাচ্ছে? এত সহজ না। পেট্রোডলার সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া মানে শুধু অন্য মুদ্রায় পেমেন্ট করা না, তার মানে দশকের পর দশক ধরে গড়ে ওঠা চুক্তির কাঠামো বদলানো, হেজিং সিস্টেম বদলানো, বীমা বদলানো, দামের হিসাব বদলানো। ডলারের একটা বিশাল সুবিধা আছে, লিকুইডিটি, মানে আপনি বিলিয়ন বিলিয়ন ডলার মুভ করতে পারবেন বাজার না ভেঙে। ইউয়ানে বা রুপিতে এটা এখনো সম্ভব না। এটা অনেকটা ফেসবুক বানাম নতুন কোনো সোশ্যাল মিডিয়ার মতো। নতুন প্ল্যাটফর্ম হয়তো ভালো, কিন্তু সবাই যেখানে আছে সেখান থেকে একসাথে সরে যাওয়া সহজ না। ডলারের ক্ষেত্রেও এই নেটওয়ার্ক এফেক্ট কাজ করে। তাই এখন যা হচ্ছে সেটা হলো ধীরে ধীরে পরিবর্তন। চীন, রাশিয়া ডলার কমাচ্ছে যেখানে রাজনৈতিকভাবে বাধ্য হচ্ছে, কিন্তু যেখানে সুবিধা আছে সেখানে ডলারই ব্যবহার করছে। আমরা যখন দেখি সিরিয়ার যুদ্ধ হচ্ছে, ইরানে স্যাংশন বাড়ছে, ভেনেজুয়েলা সংকট চলছে, এগুলোর অনেকটাই সরাসরি বা পরোক্ষভাবে পেট্রোডলারের সিস্টেমের সাথে জড়িত। লিবিয়ার গাদ্দাফি আফ্রিকার জন্য একটা নতুন সোনা ভিত্তিক মুদ্রা তৈরি করে তেল বিক্রির পরিকল্পনা করেছিলেন। ইরাকের সাদ্দাম হোসেন তেল ইউরোতে বেচার ঘোষণা করেছিলেন। পরিণতি দুজনেরই আপনারা জানেন। পেট্রোডলার এখনো বিশ্ব অর্থনীতির কেন্দ্রে আছে, কিন্তু ধীরে ধীরে চ্যালেঞ্জ বাড়ছে। সে গল্প অনেক পরের ভিডিওয়ে না হয় বলা যাবে। আপাতত এইটুকু মনে রাখুন, তেলের যে দাম দেখছেন, ডলারের যে দাপট দেখছেন, আমেরিকার যে কূটনৈতিক শক্তি দেখছেন, এই সব কিছুর পেছনে 1994 সালে করা একটা চুক্তি আজও কাজ করছে। এই ছিল আজকের দেব এক্সপ্রেস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর তাদের সাথে শেয়ার করুন যারা মনে করেন আন্তর্জাতিক রাজনীতি বোঝা কঠিন। এই একটা ভিডিওই অনেকটা পথ পরিষ্কার করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।